Hello student, welcome to Rice Edu Target SSC. Good afternoon to all. অন্যান্য দিনের মতনও আজকে আমরা সাবজেক্ট ইকোনমিক্সের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা যেমন প্রতিদিন অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, আজকের ক্লাসটা তো সেরকমভাবেই পার্টিসিপেশন আশা করছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে, রাইট? সো আমরা শুরু করব। ফার্স্টে যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কনসিডার the following statement and identify the right one. First statement কি বলেছে দেখো, a person having worked for less than 1 hour for at least 1 hour, a person worked for 1 hour but less than 4 hours at least during the day, he is considered এক সেকেন্ড দাঁড়াও। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফলোইং ইভেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। ফার্স্ট কি বলেছে দেখো, এ পার্সন হ্যাভিং ওয়ার্কড ফর লেস দ্যান 1 hour ফর অ্যাট লিস্ট 1 day of a week is termed employed for a week. এটা ফার্স্ট স্টেটমেন্ট। Second statement দেখো, the current daily status considers the activity of a person for each day of the preceding 7 days. এই দুটো স্টেটমেন্ট বুঝতেই পারছো এমপ্লয়মেন্ট রিলেটেড কিছু স্টেটমেন্ট বলা রয়েছে। এর মধ্যে বলছে কোনটা ট্রু, মানে কোনটা রাইট ওয়ান। কি আছে দেখো, অনলি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, বোথ, নান অফ দিস। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? ফার্স্ট কোয়েশ্চেনটার আনসার কি হবে বলে মনে হয়? দুটো স্টেটমেন্ট বলা রয়েছে। বলেছে একজন ব্যক্তি তিনি যদি একটা উইকে কোনো একটা দিনে অ্যাটলিস্ট যে কোনো একটা দিনে 1 আওয়ারেরও মতো কাজ যদি জোগাড় করতে পেরে থাকেন, ইজ টার্মড অ্যাজ এমপ্লয়েড ফর আ উইক, অ্যান্ড দ্য কারেন্ট ডেলি স্ট্যাটাসে বলেছে কনসিডার দ্য অ্যাক্টিভিটি অফ আ পার্সন ফর ইচ ডে অফ দ্য প্রিসিডিং 7 days। 7 days-এর মধ্যে তিনি যদি প্রতিদিনে তার এমপ্লয়াবিলিটির কথাটা আমরা দেখে থাকি, বলো কি হবে? তাহলে ফার্স্ট স্টেটমেন্টটার কি বলছে আবারও বলি, যদি একজন ব্যক্তি বিগত 7 দিনের মধ্যে কোনো একটা দিনে যদি 1 ঘন্টার কম কাজ পেয়ে থাকেন, তাহলে তাকে সেই সারা সপ্তাহের জন্য এমপ্লয়েড বলা যায়, প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড বলেছে দেখো, দ্য কারেন্ট ডেইলি স্ট্যাটাস কনসিডার্স দ্য অ্যাক্টিভিটি অফ আ পার্সন ফর ইচ ডে অফ দ্য প্রিসিডিং 7 days। বিগত 7 দিনের মধ্যে প্রতিদিনের তার এমপ্লয়াবিলিটি দিয়ে কারেন্ট ডেইলি স্ট্যাটাসকে বিচার করা হয়। আচ্ছা ওয়ারিয়া, তানিশা, তোমরা সবাই বলছো বি, মানে অনলি স্টেটমেন্ট 2 ইজ ট্রু। একদম রাইটলি সেড। কেন বলি, আমরা যখন এমপ্লয়মেন্ট পরিমাপ করার ভেরিয়াস মেথডোলজির কথা বলি, সেখানে আমরা 3 ধরনের অ্যাপ্রোচের কথা বলি। একটা হচ্ছে ইউপিএস অ্যাপ্রোচ, ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডেইলি স্ট্যাটাস এমপ্লয়মেন্টের অ্যাপ্রোচ, রাইট? তাহলে উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট বা যেটা আমরা উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট বা ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট বা ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, যেটা ইউপিএস অ্যাপ্রোচ বলে থাকি। তো এই অ্যাপ্রোচের মাধ্যমে বেসিকলি আনএমপ্লয়মেন্ট পরিমাপ করার নানা
টার্মিনোলজির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে দেখে থাকি। এই আনএমপ্লয়মেন্ট পরিমাপ করার এই যে নানা বিষয় বা পদ্ধতি, এগুলোর মধ্যে ডিফারেন্সটা সেখানেই হয়ে যায় যখন আমি রেফারেন্স পিরিয়ডটা ডিফারেন্ট করে দিই। মানে আমি যদি বলি ইউপিএস অ্যাপ্রোচ, সেক্ষেত্রে আমার মেজারিং টাইম ফ্রেমটা বলা হয় 1 ইয়ার। তাহলে 1 ইয়ারের মধ্যে যদি কেউ মেজরিটি পোর্শন মানে 6 মান্থস অর অ্যাবাভ যদি সে কাজ জোগাড় করতে না পারে, মানে একটা ইয়ারের মেজরিটি পোর্শন সে আনএমপ্লয়েড, সে কাজ করতে পারছে না বা কাজ পাচ্ছে না, 6 মান্থস অর অ্যাবাভ যদি সে কাজ না পায়, তাহলে ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস অনুযায়ী সে লোকটা বেকার। যখন আমরা বলি উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, তখন বলা হয় যে বিগত 7 দিনের মধ্যে কেউ যদি নিদেনপক্ষে 1 ঘন্টারও কাজ জোগাড় করতে না পারে, তাহলে সেই লোকটা উইকলি স্ট্যাটাস অনুযায়ী আনএমপ্লয়েড। এবং ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলা হয় বিগত 7 দিনের মধ্যে যদি কেউ একদিন বা কয়েকদিন কাজ না পায়, তাহলে প্রতিদিনের এমপ্লয়েবিলিটির রেসপেক্টে তাকে কিন্তু আমরা ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়েড হিসাবে শনাক্তকরণ করে থাকি। তো সেটা যদি হয়, তো প্রথম যে স্টেটমেন্টটা আছে, দ্য পারসন হ্যাভিং ওয়ার্কড ফর লেস দ্যান 1 আওয়ার ফর অ্যাট লিস্ট 1 ডে অফ আ উইক ইজ টার্মড এমপ্লয়েড ফর আ উইক। মানে বুঝতে পারছো, যদি 1 ঘন্টারও কম কাজ পেয়েছে, তাহলে কি তাকে ওই সপ্তাহের নিরিখে এমপ্লয়েড বলা যায়? একদমই না। আমরা তো বলেছি নিদেন পক্ষে সে যদি 1 ঘন্টার মতো সে কাজ করতে না পায়, মানে 1 ঘন্টার কম সে কাজ পেয়েছে, তাহলে সেই লোকটাকে আমরা বেকার বলি WSU স্ট্যাটাস অনুযায়ী বা উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্টের মেথডোলজি অনুযায়ী। তাহলে তাকে আমি এমপ্লয়েড ফর আ উইক কী করে বলি? তাহলে তো সে উইকলি স্ট্যাটাস অনুযায়ী আনএমপ্লয়েড, কারণ সে 1 ঘন্টারও কম কাজ সে পেয়েছে, রাইট? তাহলে উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট অনুযায়ী সে 1 ঘন্টার কম কাজ পেয়েছে, তাহলে তাকে তো আর উইকের রেসপেক্টে এমপ্লয়েড বলা যায় না। আর পরেরটা কি বলেছে? পরেরটা একদম ঠিকই বলেছে। দেখো, যেটা কারেন্ট ডেইলি স্ট্যাটাস, যেটাকে আমরা ডিএসইউ বলে থাকি, সেখানে বিগত 7 দিনের মধ্যে যদি তার প্রতিদিনের এমপ্লয়মেন্টের অ্যাক্টিভিটিসটা দেখি, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা ডেফিনেটলি ডিএসইউ অ্যাপ্রোচটাকে ফলো করে থাকি। ও সেই জন্য আনসারটা অবভিয়াসলি বি হবে, উইদাউট এনি ফেল। একদম ঠিক আছে। এর পরেরটা কি আছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। তো প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো, ইফ আ পারসন ওয়ার্কড ফর 1 আওয়ার বাট লেস দ্যান 4 আওয়ার্স ডিউরিং দ্য ডে, ডেফিনেটলি 1 আওয়ারের চেয়ে বেশি কিন্তু 4 ঘন্টার চেয়ে কম, হি ইজ কনসিডার পার্শিয়ালি এমপ্লয়েড। প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড হচ্ছে, ইফ হি ওয়ার্কস ফর 4 or more than 4 hours, 4 ঘন্টার বেশি বা 4 ঘন্টা মতো সে কাজ করেছে, হি ইজ কনসিডার্ড অ্যাজ এ এমপ্লয়েড ফর দ্য হোল ডে, সারা দিনের জন্য তাকে আমি বলবো সে এমপ্লয়েড। বলো কি হবে এটা কোয়েশ্চেনটা আনসার? আচ্ছা, জানিসা বারিয়া, তোমরা সবাই বলছো বোথ, একদম ঠিক, তাই না? আমি জানি যে আমরা এটা পড়েছি যে 4 ঘন্টা যদি কেউ কাজ পায় বা তার চেয়ে কম, মানে 4 ঘন্টা স্ট্রিক্টলি যদি বিলো কেউ কাজ পায়, তাহলে ডেফিনেটলি সেটা হাফ ডে এমপ্লয়েবিলিটি বোঝায়, তাই না? মানে আমরা একটা লেবার নর্ম অনুযায়ী 8 আওয়ার্স অফ ওয়ার্কে একটা স্ট্যান্ডার্ড আওয়ার অফ ওয়ার্ক হিসাবে ডিফাইন করে থাকি। তাহলে সেক্ষেত্রে যদি 4 ঘন্টার কম কেউ কাজ পায়, তাহলে সেই লোকটা নিশ্চয়ই ফুল ডের জন্য এমপ্লয়েড নয়, তাহলে হাফ ডের জন্য এমপ্লয়েড, তাহলে এটা পার্শিয়াল এমপ্লয়েবিলিটি বলবো। আর যদি 4 ঘন্টা মানে গ্রেটার দেন আর ইকুয়াল টু যদি 4 আওয়ার্স হয় বা 4 ঘন্টা বা তার বেশি হয়, তাহলে ডেফিনেটলি আমরা তাকে বলবো হোল ডের জন্য এমপ্লয়েড। তাহলে সেই রেসপেক্টে ডেফিনেটলি দুটো স্টেটমেন্টই একদম কারেক্ট আছে। তো তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো। পরেরটা কি আছে দেখো, when poverty is taken in relative term is related to the distribution of income, consumption, expenditure, it's called, যখন দারিদ্রতাটা আমরা রিলেটিভ সেন্সে বিচার করি ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ওয়েলথ, কনজামশন, এগুলো রেসপেক্টে, তখন সেটাকে কী ধরনের পভার্টি বলা হয়? ল লাইন পভার্টি, অ্যাবসলিউট পভার্টি, রিলেটিভ পভার্টি, নান? আচ্ছা, তোমরা সবাই কি বলছো? 3C, একদম রাইটলি সেড। তার মানে রিলেটিভ সেন্সে যখন পভার্টি পরিমাপ করা হয়, তখন সেটাকে রিলেটিভ পভার্টি বলা হয়, রাইট? তো অ্যাবসলিউট পভার্টি আর রিলেটিভ পভার্টির মধ্যে ডিফারেন্সটা কি?
অ্যাবসলিউট পভার্টি যখন আমরা করি তখন পভার্টি লাইনের রেসপেক্টে আমরা সেটা পরিমাপ করে থাকি। পভার্টি লাইন মানে হচ্ছে দারিদ্র রেখা বা দারিদ্র সীমা। এই দারিদ্র রেখা বা দারিদ্র সীমার ভিত্তিতে যখন আমরা বলি কেউ বিপিএল ক্যাটাগরিতে বিলং করছে বা কেউ এপিএল ক্যাটাগরিতে বিলং করছে, তখন এই পভার্টি লাইনের রেসপেক্টে সেই বিচারটা করা হয়। তো এই ধরনের পভার্টি পরিমাপ করার পদ্ধতিকে আমরা অ্যাবসলিউট পভার্টি বলি, এবং সেই পভার্টি লাইন মূলত আমাদের বেসিক এসেনশিয়ালস এবং ডেইলি ক্যালোরি কনজামশনসের ওপরে ভিত্তি করে এই পভার্টি লাইনটা ডিফাইন করা হয়ে থাকে, এবং সেই পভার্টি লাইন অনুযায়ী যে অ্যামাউন্টটা ধার্য করা হয়ে থাকে তার তুলনায় যদি বিলো কারো রোজগার হয় তাহলে সে বিপিএলে থাকবে, এবং অ্যাবাভ যদি কারো রোজগার হয় তাহলে ডেফিনেটলি সে এপিএল তে কোয়ালিফাই করবে। এবার এইটা অ্যাবসলিউট সেন্সে পভার্টি কেন বলা হচ্ছে, কারণ এখানে তোমার কাছে বেসিক এসেনশিয়ালটাই বড় কথা, সেটা তুমি অ্যাকোয়ার করতে পারছো কি পারছো না। কিন্তু আমি যখন বলি রিলেটিভ পভার্টি তখন কিন্তু বেসিক এসেনশিয়াল নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। তার মানে মনে করো পাশাপাশি দুটো পরিবার আছে, তারা সবাই কিন্তু অ্যাবাভ পভার্টি লাইন মনে করো তারা বিলং করে, এবং তাদের কিন্তু বেসিক অ্যামিনিটিস অফ লাইফ মানে ফুড শেল্টার ক্লোদিং নিয়ে তাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু মনে করো পাশের পরিবারটা হাই স্পিড ইন্টারনেট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হাই স্যানিটেশন এগুলো এনজয় করে। তার মানে তার যে পাশের পরিবারটা যেগুলো পারে না, সে কিন্তু রিলেটিভলি ডিপ্রাইভড এই ধরনের অ্যাডভান্স ফ্যাসিলিটিসের চেয়ে। তার মানে ওই লোকটা আর একটা ওই পরিবারটা আর একটা পরিবারের তুলনায় কম্প্যারিজনে নিজেকে কিন্তু লো ফিল করছে। তাহলে এই লো ফিল করাটা কেন হচ্ছে, কারণ সে রিলেটিভ সেন্সে কম্প্যারিজনসের মধ্যে পড়ছে বলে। তাহলে এই ধরনের পভার্টিকে বলা হয় রিলেটিভ পভার্টি। সাধারণত একটা ইকোনমিতে ডিফারেন্ট ইনকাম আর্নার্স গ্রুপের মধ্যে যখন আমরা এই ধরনের কম্প্যারিজনস করি, মনে করো একজন আইটি প্রফেশনালসের সঙ্গে একজন স্কুলের টিচার, বা একজন স্কুলের টিচারের সঙ্গে মনে করো একজন হাউসওয়াইফ, এই ধরনের ডিফারেন্ট ইনকাম আর্নার গ্রুপের মধ্যে যদি আমরা এই কম্প্যারিজনসটা করি, তাহলে যে ধরনের পভার্টি আমরা দেখে থাকি সেটাকে আমরা বলবো রিলেটিভ পভার্টি। তো এগুলো সাধারণত রিলেটিভ পভার্টি কনসেপ্ট যেটা অ্যাডভান্স কান্ট্রি, সেই কান্ট্রিতে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, কারণ সেখানে এই ধরনের কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস অফ লাইফ নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করা হয়, যেখানে পপুলেশন বেসটা ন্যারো। কিন্তু ইন্ডিয়ার মতো একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রিতে এখানে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করাটা ওয়ান কাইন্ড অফ বিলাসিতা, লাক্সারি, রাইট? তো এখানে আমাদের বেসিক গভর্নমেন্টের যাবতীয় পলিসি স্টান্স কোন ধরনের পভার্টির ওপর ভিত্তি করে হবে, ডেফিনেটলি হবে সেটা অ্যাবসলিউট পভার্টি। মানে আমার মেজর লক্ষ্যই হবে যে বিপিএল ক্যাটাগরির লোকটাকে এপিএলে কোয়ালিফাই করানো, রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু অ্যাবসলিউট পভার্টি কনসেপ্ট সাধারণত ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে অনেক বেশি পপুলারাইজ কনসেপ্ট, রাইট? তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আনসারটা সি করেছো, একদম ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই ইউপিএস ইন দ্য কনটেক্সট অফ দ্য আনএমপ্লয়মেন্ট? আজকে ক্লাসে বলেছি তো ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, ইউজুয়াল প্রিন্সিপাল সিস্টেম, ইউনিভার্সাল প্রিন্সিপাল স্ট্যাটাস, নান। বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আচ্ছা, তোমরা দুজনেই বলছো 4A ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস, মানে আমরা সেটা মূলত বলেছি যে 1 ইয়ারের মধ্যে যদি কেউ 6 মান্থস অ্যাবভ যদি কোনো জব না পায়, তাহলে সেই লোকটা ওয়ান কাইন্ড অফ ক্রনিক আনএমপ্লয়মেন্টের মধ্যে রয়েছে। তাহলে এই ধরনের আনএমপ্লয়মেন্টের পরিমাপের পদ্ধতিটাতে রেফারেন্স পিরিয়ড 1 ইয়ার ইউজ করা হয়, এটাকে আমরা ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস অ্যাপ্রোচ বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, measure which generally gives the lowest estimate of unemployment, especially the poor economy। যে সমস্ত ইকোনমি অর্থনৈতিকভাবে অনুন্নত বা গরিব, সেখানে কোনটা তোমার লোয়েস্ট এস্টিমেট অফ আনএমপ্লয়মেন্ট দেখাবে, মানে বেকারত্ব সবচেয়ে কম কোন ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করে সেই ধরনের দেশের ক্ষেত্রে তুমি আনএমপ্লয়মেন্টটাকে দেখবে। সেটা ইউজুয়াল স্ট্যাটাস নাকি সিডাব্লিউএস নাকি সিডিএস নাকি সিএমএস, মানে কারেন্ট উইকলি স্ট্যাটাস, কারেন্ট ডেইলি স্ট্যাটাস, যেগুলো এগুলো একটু আগে আমরা পড়ে এসেছি। তো কোনটা মনে হয়? লোয়েস্ট দেখবে তোমাদের মনে হচ্ছে উইকলি স্ট্যাটাসটা হবে, বাকিরা কি বলছে? আচ্ছা, তোমরা বলছো 5C ডেইলি স্ট্যাটাস,
কি বলছে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট কোন ধরনের দেশে মানে গরিব একটা দেশে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট এস্টিমেট হিসাবে তুমি কোনটা দেখবে? তো কেন তোমাদের মনে হলো বি সি এগুলো? ইউজুয়াল স্ট্যাটাস হবে, তাই না? তুমি ইউজুয়াল স্ট্যাটাস যখন বলছো সেটা কিসের রেসপেক্টে হিসাব করো? ইয়ারের রেসপেক্টে। উইকলি স্ট্যাটাস কিসের রেসপেক্টে করো? 1 উইকে যদি কেউ 1 আওয়ারের মতো জব জোগাড় করতে না পারে তাহলে তাকে উইকলি স্ট্যাটাস অনুযায়ী আনএমপ্লয়েড বলো। ডেইলি স্ট্যাটাস অনুযায়ী কি বলো? বিগত 7 দিনের মধ্যে প্রতিদিন সে জব পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখছো। এবার একটা দেশ যখন গরিব হয় সেখানে তুমি যদি ডেইলি স্ট্যাটাস বা উইকলি স্ট্যাটাস তুমি দেখো তাহলে মনে হবে তোমার বেশিরভাগ লোকই দেশের বেকার, রাইট? তার মানে সেখানে আনএমপ্লয়মেন্টের ভলিউমটা সাংঘাতিক বেশি দেখাবে তোমাকে। তো সেইটা একটা প্যানিক অ্যাটাক হতে পারে ইকোনমির জন্য। তো সেই জন্য এই ধরনের অর্থনীতির ক্ষেত্রে আমাদের আনএমপ্লয়মেন্টটাকে একটু হলেও লো দেখাবার জন্য আমরা ইয়ারের রেসপেক্টে আনএমপ্লয়মেন্টটা পরিমাপ করার দিকে অনেক বেশি মনোনিবেশ করব। কারণ ইয়ারের রেসপেক্টে বললে তুমি কি করছো? 6 মাস বা তার বেশি যদি কেউ কাজ না পায়, তাই না? তার মানে এটা তো হতে পারে মানে যে লোকটা মনে করো ডেইলি স্ট্যাটাস অনুযায়ী আনএমপ্লয়েড, সে কিন্তু উইকলি স্ট্যাটাস অনুযায়ী এমপ্লয়েড হয়ে যেতেও পারে। মানে ডেইলি স্ট্যাটাস মানে কি? ডেইলি স্ট্যাটাস মানে হচ্ছে বিগত 7 দিনের মধ্যে প্রতিদিন তার এমপ্লয়মেন্টে দেখছি ও সেক্ষেত্রে দেখছি সে কয়েকদিন কাজ পায়নি, তো আমি তাকে বলে দিলাম ডেইলি স্ট্যাটাস অনুযায়ী আনএমপ্লয়েড। কিন্তু ওই লোকটাই দেখা যাবে উইকে 1 ঘন্টার কাজ হয়তো সে জোগাড় করেই নিয়েছে, তাহলে ওই লোকটাই উইকলি স্ট্যাটাস অনুযায়ী এমপ্লয়েড হয়ে যেতে পারে। তার মানে উইকলি স্ট্যাটাস অনুযায়ী এমপ্লয়মেন্টটা ডেইলি স্ট্যাটাসের তুলনায় একটু রিল্যাক্সড, আবার উইকলি স্ট্যাটাসের তুলনায় অনেকটা রিল্যাক্সড হলো তোমার যখন ইয়ারের রেসপেক্টে তুমি করছো। তার মানে আমি যদি আনএমপ্লয়মেন্টের ভলিউমটা একটু হলেও কম দেখাবার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি আমার কিন্তু ব্রডার রেফারেন্স পিরিয়ডটা নেওয়া উচিত, নাকি ন্যারোয়ার রেফারেন্স পিরিয়ড। তাহলে সেই জন্য আনসারটা ইউজুয়াল স্ট্যাটাস হবে। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে কোথায় গিয়ে অ্যানালিসিসটা একটু ভুল হলো আশা করি বুঝেছো। তাহলে সেই জন্য আনসারটা হবে ইউজুয়াল স্ট্যাটাস, রাইট? এর পরেরটা কি আছে দেখো, অকুপেশনাল স্ট্রাকচার রেফার্স টু। পেশাগত কাঠামো বলতে তুমি কি বোঝো? ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কিং ফোর্স অ্যামং দ্য ডিফারেন্ট অকুপেশনস, বিভিন্ন অকুপেশনসের মধ্যে ওয়ার্কফোর্সের ডিস্ট্রিবিউশন, তার নেচার অফ ডিফারেন্ট অকুপেশন, বিভিন্ন অকুপেশনের নেচার বা প্রকৃতি, সাইজ অফ ওয়ার্কিং ফোর্স ইন আ কান্ট্রি, একটা কান্ট্রিতে ওয়ার্কিং ফোর্সের সাইজ কী আছে, নাম্বার অফ পিপল লিভিং ইন আ কান্ট্রি, একটা কান্ট্রিতে কী পরিমাণ লোক বসবাস করে। আচ্ছা, এটা তোমরা একদম ঠিক বলেছো, 6A। তার মানে ডিফারেন্ট অকুপেশনসের মধ্যে মানে ওরা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, ডিফারেন্ট অকুপেশনের মধ্যে ওয়ার্কফোর্সের যে ডিস্ট্রিবিউশন, রাইট? তো ওয়ার্কফোর্স বলতে আমরা মূলত বলে থাকি 15 to 64 ইয়ার্স যারা কিনা ওয়ার্কিং এজ গ্রুপ, সেই ওয়ার্কফোর্সের ডিস্ট্রিবিউশনটা কী আছে সেইটা সাধারণত অকুপেশনাল স্ট্রাকচার বোঝায়। যে অকুপেশনাল স্ট্রাকচার অনুযায়ী ইন্ডিয়াতে লার্জেস্ট সেক্টর যদি বলি তাহলে সেটা ইন্ডিয়ান এগ্রিকালচার বলবো, রাইট? যেখানে বেশিরভাগ লোক কর্মসংস্থানের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। নেক্সট কি আছে দেখো, ডেমোগ্রাফিক ট্রানজিশন রেফার্স টু আ ট্রানজিশন। কি বলেছে? জনসংখ্যার এই যে রূপান্তর বা পরিবর্তন, এটা কি বোঝাচ্ছে? ফ্রম হাই বার্থ অ্যান্ড ডেথ রেট টু lower birth and death rate, from low birth and death rate to high birth and death rate, from only high birth rate to low birth rate, from only high death rate to low death rate. আচ্ছা বলো। তানিশা বলছো 7B। আচ্ছা, বাকিটা কি বলছে? ওয়ারিয়ার বলছো 7A। আনসার হবে 7A, তাই না? ডেমোগ্রাফিক ট্রানজিশন বলতে বোঝায় একটা কান্ট্রি উইথ টাইম যখন তার গ্রোথ পাথের মধ্যে দিয়ে যায়, মানে সে প্রথমে আন্ডার ডেভেলপড থাকে, তারপর ডেভেলপিং হয়, তারপর ডেভেলপড হয়, তো তার জনসংখ্যার কাঠামোর মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। যখন কান্ট্রিটা আন্ডার ডেভেলপড থাকে তখন সেই কান্ট্রিটার মৃত্যুহারও বেশি, আবার জন্মহারও বেশি। জন্মহার বেশি কারণ ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং, আর মৃত্যুহারও বেশি কারণ হেলথ ফেসিলিটিসটা পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে আমরা একটা স্টেশনারি স্টেজ অফ পপুলেশন দেখব যেখানে হাই বার্থ রেট অ্যান্ড হাই ডেথ রেট একে অপরকে খানিকটা ক্লোজার রেটে ক্যান্সেলাইট করছে, রাইট? এবার
যখন আমি দেখি কান্ট্রিটা ডেভেলপিং স্টেজে, তখন বার্থ রেটটা কিন্তু ভেরিয়াস সোশ্যাল স্টিগমা, ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য, সোশিও পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশনের জন্য আমরা দেখি যে বার্থ রেটটা মোটামুটি হাই লেভেলেই থাকে, কিন্তু ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ডেথ রেটটা ড্রপ ডাউন করে। তার ফলে একটা পপুলেশন এক্সপ্লোশন হয়, কারণ জনসংখ্যা, লোকজন জন্মাচ্ছে উচ্চ হারে, কিন্তু ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ডেথ রেটটা কমে গেছে। তাহলে জনসংখ্যার ভলিউমটা ক্রমাগত বাড়বে, তাহলে এটাকে পপুলেশন এক্সপ্লোশন বলবো। এবং যখন কান্ট্রিটা মানে ডেভেলপড হওয়ার দিকে এগোয়, তখন কিন্তু তার বার্থ রেটটাও কম, কারণ লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস অনেক হাই, এবং ডেথ রেটটা তো ডেফিনেটলি বাই ডিফল্ট মেডিকেল ফেসিলিটিসের ভার্চুর জন্য সেটা কমই। তাহলে সেক্ষেত্রেও আবার একটা স্টেশনারি স্টেজ অফ পপুলেশন দেখা যায়। তার মানে এটা হাই বার্থ রেট ডেথ রেট থেকে লোয়ার বার্থ রেট ডেথ রেটের দিকে এই যে ট্রানজিশনসটা হওয়া, এটাকে আমরা বলে থাকি ডেমোগ্রাফিক ট্রানজিশন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তানিশা বলছো স্টেজ 2। স্টেজ 2টা হচ্ছে সেইটা যেখানে বার্থ রেটটা হাই আর ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ডেথ রেটটা ড্রপ ডাউন হয়েছে, সেটাকে আমরা পপুলেশন এক্সপ্লোশনের স্টেজ বলি, দ্যাট ইজ স্টেজ 2। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য টোটাল ফার্টিলিটি রেট, যেটাকে আমরা TFR বলি, সেটা কি বোঝায়? দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন আ কান্ট্রি ইন আ গিভেন ইয়ার divided by labor force, the number of children born to the average woman during her reproductive years, the number of birth in a country divided by the total population in a given year, আর কি আছে, the number of women age 15 to 45 in a country divided by the total population। আচ্ছা বলো এটা কি হবে? টোটাল ফার্টিলিটি রেট বলতে কি বোঝো? the number of birth in a country divided by the total population, সেটাকে মনে হচ্ছে ফার্টিলিটি রেট। আনসারটা হবে বি, the number of children born to an average woman during her reproductive years। তার মানে একজন ওম্যানের রিপ্রোডাক্টিভ ইয়ার্স বলতে বোঝায় 18 to 45 ইয়ার্স। তো 18 to 45 ইয়ার্সে একজন মানে এই রিপ্রোডাক্টিভ এজে থাকা একজন মহিলার থেকে যে পরিমাণ চিলড্রেন এর বার্থ হয়ে থাকে, সেটা দিয়ে সাধারণত আমরা ফার্টিলিটি রেটটাকে ডিফাইন করে থাকি, রাইট? তাহলে টোটাল ফার্টিলিটি রেট কিন্তু ডেফিনেটলি অ্যাভারেজ ওম্যান ডিউরিং হার রিপ্রোডাক্টিভ ইয়ার্স যে পরিমাণ চিলড্রেনের ডেফিনেটলি তারা বার্থ দিয়ে থাকে, সেই হিসাবে টোটাল ফার্টিলিটি রেটটাকে ডিফাইন করা হয়ে থাকে, রাইট? তো এটা কিন্তু বাকি যে অনুপাতগুলোর কথা বা রেশিওগুলোর কথা বলেছে সেটা নয়, ঠিক আছে? আর এখানে তো এজটাই ভুল আছে, তো এটা ডেফিনেটলি 18 to 45 ইয়ার্স হবে, রাইট? তো সেই জায়গাটা অনুযায়ী আনসারটা কিন্তু বি হবে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো আশা করি জিনিসটা ক্লিয়ার। তো সেই জন্য এটাকে আমরা টোটাল ফার্টিলিটি রেট বলবো। তাহলে ইয়ারটা মনে রাখবে 18 to 45 ইয়ার্স, রাইট? এটা যেন ভুল না হয়। তাহলে এখানে তোমার যদি কখনো আসে রিপ্রোডাক্টিভ ইয়ার্স বলতে কোন ইয়ার্সের টাইমসটাকে বোঝায়, তাহলে আনসার করবে 18 to 45 ইয়ার্স, রাইট? নেক্সট কি আছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হাউ মাচ ওয়াজ দ্য টোটাল ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া? 2011 সেন্সাস অনুযায়ী ইন্ডিয়াতে টোটাল ফার্টিলিটি রেট কি ছিল? নাইন এ বলছো? এটা তো একদমই একটা ডকুমেন্টেড থিওরিটিক্যাল এরিয়া, জানা থাকলে আনসার হবে। আনসারটা হবে 2.4, তার মানে এটা 2.1 না। 2.1টাকে বলা হয় ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট, রাইট? যেটা আমরা পরের কোয়েশ্চেনে দেখব। তো এই সময়কার সেন্সাস অনুযায়ী ইন্ডিয়াতে টোটাল ফার্টিলিটি রেট যদি বলি, তার মানে একটা ওম্যান ডিউরিং হার ফার্টাইল এজ 18 to 45 ইয়ার্স পার ওম্যান 2.4 এই চিলড্রেনের সংখ্যাটা রেজিস্টার্ড হয়, রাইট? এবার 0.4 বলে তো আর আলাদা করে ওরকমভাবে ভাগ করা যায় না, তো মোরলেস এটাকে ডিসাইড করা হয় 2.4, মানে এটা
ডেফিনেটলি এস্টিমেটেড হয় 2.4। তো এটা যদি আমি 2.1-এ নিয়ে আসতে পারি, তাহলে ভাবনা চিন্তা করা হয়েছিল যে ইন্ডিয়ার পপুলেশনটা স্টেবল হবে 2045-এর মধ্যে। তার মানে একটা ওম্যান ডিউরিং হার ফার্টাইল এজ, মানে 18 to 45 ইয়ার্স, পার ওম্যান যদি 2.1 এই ভলিউমে চিলড্রেনের পরিমাণটা বা সংখ্যাটা রেজিস্টার্ড হয়, তাহলে জনসংখ্যাকে স্টেবিলাইজ করা পসিবল হবে। ইন্ডিয়া তো ওভার পপুলাস কান্ট্রি, তো জনসংখ্যাকে স্টেবিলাইজ করা পসিবল হবে। তো এই রেটটাকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি। ঠিক আছে, তাহলে টোটাল ফার্টিলিটি রেট আর ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট এক নয়। ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট মানে সেই রেটটা যে রেটটাতে একটা দেশের, ডিপেন্ডিং আপন সেই দেশের ডেমোগ্রাফিক স্ট্রাকচার, সেই দেশের পপুলেশনকে তুমি একটা লং টার্মে স্টেবল করার দিকে ভাবছো। তো সেটা আমাদের 11th 5-year প্ল্যান থেকেই ভাবনা চিন্তা করা হয় যে আমরা ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট হিসাবে 2.1টাকে আইডেন্টিফাই করব। যে জন্য তোমরা ভুল করে 2.1টা করে দিয়েছো, এটা কিন্তু রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি, রাইট? এটা ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট বলা হয়, এটা টোটাল ফার্টিলিটি রেট নয়, রাইট? তো এই ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেটটা কি টোটাল ফার্টিলিটি রেটেরই মতো বিষয়টা, এখানে একটা পরিমাণকে আমরা বা সংখ্যাকে আমরা নির্ধারণ করে দিচ্ছি যেটা আমাদের দেশের জন্য লং টার্মে বেনিফিশিয়াল হবে পপুলেশনকে স্টেবিলাইজ করতে, যেটা আমরা ন্যাশনাল পপুলেশন পলিসি 2000-এও বারবার ভাবনা চিন্তা করেছি, রাইট? ক্লিয়ার? এবার পরেরটা কি বলেছে দেখো, হোয়াট ইজ ম্যাটারনাল মর্টালিটি রেট? মাতৃ মৃত্যুর হার বলতে কি বোঝো? ওম্যানস ডেথ অকার্ড বিফোর 9 months of pregnancy. The annual number of female death per 1 lakh live birth due to pregnancy. The death of woman occurred within 2 years of childbirth and none of the above. বলো দেখি কি হবে। 10 তোমরা আচ্ছা, তোমরা বিও বলছো আবার সিও বলছো। আনসারটা ওয়ারিয়ার ঠিক দিয়েছো বি, ঠিক আছে? তো ডেফিনেটলি 1 লাখ লাইভ বার্থে যে পরিমাণ মায়ের মৃত্যু হয়ে থাকে বা তার মানে মাতৃবিয়োগটা হয়ে থাকে আর কি, সেইটা কিন্তু আমরা ম্যাটারনাল মর্টালিটি রেট হিসাবে শনাক্তকরণ করে থাকি, রাইট? এখানে এই সংখ্যাটাকে ভালো করে পড়ে রাখবে। এটা যেমন ডেফিনেশন সেই অনুযায়ী আনসার করতে হবে। তোমার মনে হতে পারে যে এগুলো কেন হতে পারে না, এগুলো হতে পারে না, সেটা ডেফিনেশন ওয়াইজ সেটাকে রিকগনাইজ করা হয়নি, তার তুলনায় এটা অনেক বেশি প্রিসাইজ ডেফিনেশন মনে করা হয়েছে, সেই জন্য এটা তৈরি করবে, রাইট? আচ্ছা, নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি? একটু আগেই অনেক কথা বলেছি, উত্তর দেবে কোনো যেন ভুল না হয়। রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি আর টোটাল ফার্টিলিটি রেট দুটো তো আর সেম নয়, তাহলে এখানে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি বলতে কি বোঝো, মানে কোনটা হবে আনসার? তোমরা সবাই বলছো 2.1, রাইট? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 2011 সেন্সাস অনুযায়ী আমরা যখন বলছি টোটাল ফার্টিলিটি রেট, সেটা সেই কোয়েশ্চেনটার আনসার আর ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট এই কোয়েশ্চেনটার আনসার এক নয়। দুটোই ফার্টিলিটি রেটকে বোঝাচ্ছে। যে ফার্টিলিটি রেটে ইন্ডিয়ার পপুলেশনটাকে স্টেবল করার কথা আমরা ভাবনা চিন্তা করছি, সেটাকে বলা হয় ফার্টিলিটি রিপ্লেসমেন্ট রেট লেভেল বা রিপ্লেসমেন্ট রেট ফার্টিলিটি বলা হয়। আর যদি আমি অ্যাজ এ হোল টোটাল ফার্টিলিটি রেট বলি, সেখানে এই ধরনের কোনো স্টেবিলাইজেশনের কথা হিসাবে সেটা বলা হচ্ছে না, রাইট? কাজেই সেই অনুযায়ী আনসারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পরেরটা কি বলেছে দেখো, ওম্যান টু মেন রেশিও ইন ইন্ডিয়া অ্যাজ পার 2011 সেন্সাস ইজ, একদম এটা একদম তথ্যভিত্তিক। এই জিনিস তোমরা জিওগ্রাফিতেও প্রচুর পড়ো, সেন্সাসের ডেটা, ইকোনমিক্সেরও যেহেতু খানিকটা পার্টে ডেমোগ্রাফি টাচ করে, সেই জন্য এর একটা ওভারল্যাপিং এরিয়া বলতে পারো
যেখান থেকে প্রশ্ন আমরা জিওগ্রাফিতেও দেখি, ইকোনমিক্সেও দেখি। নেক্সটটা কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর নট আ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, কোনটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নয়? অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, নেক্সট কি আছে দেখো, প্রমোশন অফ জেন্ডার ইকুয়ালিটি, রিডিউসিং ইনফ্যান্ট মর্টালিটি, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আচ্ছা বলো কোনটা তোমার মনে হয়েছে যে গোল নয়? তোমরা সবাই বলছো নান, ভেরি গুড ভেরি গুড। এই প্রশ্নটা যাক, এই প্রশ্নটা কিন্তু আমরা সিজিএলেও আসতে দেখেছি, রাইট? তো এই ধরনের প্রশ্ন একদম যেন ভুল না হয়, খুব ভালো করে তৈরি করে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ইন হুইচ ইয়ার ইউএনও অ্যাডপ্টেড আর ডেফিনেশন অফ অ্যাবসলিউট পভার্টি। অ্যাবসলিউট পভার্টি ডেফিনেশনটা যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম, যে পভার্টি লাইনের রেসপেক্টে যখন দারিদ্রতা পরিমাপ করা হয়, এপিএল বিপিএল এই বিষয়টা, এটার ইউএনও এই ডেফিনেশনটা কবে অ্যাডপ্ট করেন? হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17, ঠিক একদম। ফোরটিনটা তোমরা বলছো ডি, সবাই তাই বলছে? ফোরটিন সিও বলছো, ফোরটিন ডিও বলছো, তাই তো? আচ্ছা, আর কি বাকি থেকে সবাই যে নিজের মতো করে বলে যাচ্ছে ডি সি ভি। আচ্ছা, এক্ষেত্রে রাজ ঠিক আনসার দিয়েছো 14B, 1995। আবারও বলি, এগুলো ডেটা ভিত্তিক, তথ্য ভিত্তিক, তো ইয়ারটা তৈরি তোমাকে বাই ডিফল্ট করে রাখতে হবে। যদি এই ধরনের রিমোট প্রশ্ন আসে আনসার করে দিতে পারো। এটা খুব কমনলি আসা কোয়েশ্চেন নয়, আমরা যে কোনো ধরনের পরীক্ষাতে আসতে দেখি না। আমরা অ্যাবসলিউট পভার্টি কাকে বলে, রিলেটিভ পভার্টি কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসতে দেখি, কিন্তু ইউএনও কবে এই কনসেপ্টটাকে অ্যাডপ্ট করে ডেফিনেশনসটা হিসাবে, তো সেটা কিন্তু একটুখানি দেখে দেখো। লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, অ্যাজ পার 2011 সেন্সাস ইন্ডিয়ান সিটি হুইচ উইথ হায়েস্ট পপুলেশন, বলো 11 সেন্সাস অনুযায়ী হায়েস্ট পপুলেশন কোনটা? ফ্যাকচুয়ালসগুলো মনে নেই। হ্যাঁ, কনসেপ্টটা তৈরি থাকলে দেখো, কনসেপ্ট যদি কারো স্ট্রং থাকে না, তো তার আধা কাজ হয়েই যায়। এবার ফ্যাক্টসগুলোকে তো মুখস্থ করা, উইথ টাইম রিভিশন করা, বারবার বারবার রিভাইজ করতে থাকো, দেখবে ও সব তৈরি হয়ে গেছে। কিন্তু কারোর যদি কনসেপ্টেই গণ্ডগোল থাকে, আর এখন যেরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন আমরা আসতে দেখি, শুধু ফ্যাক্ট বেসড নয়, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। আচ্ছা, 15-এ তোমরা বলছো সি, একদম ঠিক, রাজও ঠিক বলেছো, কোনো অসুবিধা নেই। তো বেশিরভাগ প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো, মানে দুই একটা প্রশ্ন ছাড়া, ইউএন কবে অ্যাবসলিউট পভার্টি কনসেপ্টটা নেয়, এরকম দুই একটা প্রশ্ন ছাড়া তোমরা কিন্তু মোস্ট অফ দ্য সমস্ত প্রশ্নের আনসার ঠিক করেছো। এবং এই যে আমরা ফার্টিলিটি, টোটাল ফার্টিলিটি রেট বিষয়টা বলতে কি বোঝাই, তার সঙ্গে ফার্টিলিটি রিপ্লেসমেন্ট লেভেলের বিষয়টা কি আছে, মানে তোমরা যে প্রশ্নগুলো অনেক দেখেছো বেশি, সেই হিসাবে দুই একটা প্রশ্নের আনসার হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে যতটুকু যা ভুল হয়েছে, আশা করি সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেনে 15টার মধ্যে মেজরিটি প্রশ্ন তোমরা ঠিক করেছো। এভাবে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।